বিশেষ করে এরা শিশুরা, এটা স্কুল কলেজ একটা প্রতিষ্ঠান, তো ফলে শিক্ষার্থী যারা ছিলেন আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তারাই বেশি রয়েছেন। আর ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমার জানা মতে 50 জনের বেশি খুবই গুরুতর আহত, যারা পুড়ে যাওয়া, যারা ভর্তি হয়েছেন তাদেরও জীবন সংখ্যা সৃষ্টি হয়েছে। আপনিও যেমনটি বলছিলেন যে এই পোড়ার ক্ষেত্রে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে 60% বেশি যাদের শরীরের অংশ পুড়ে যায় তাদের বেঁচে থাকাটা খুব কষ্ট বা অসম্ভবই বলতে গেলে। আর তারপরেও যারা জীবিত বেঁচে থাকবেন তাদের জন্য যে ক্ষতি হবে বা যে দীর্ঘস্থায়ী চিকিৎসা এবং বিকৃতির যে আশঙ্কাটা যেটা সৃষ্টি হবে সেটাকে মোকাবেলা কঠিন। তবে আমাদের যে কোনো একটা পরিস্থিতির ক্ষেত্রে তো সত্যতা বা ঘটনার বাস্তবতাকে মেনে নিতেই হবে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন দলের সকল স্তরের নেতাকর্মী, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা এবং আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের নেতৃত্বে যে টিমটি আছে তাদেরকে আহতদের পাশে যাওয়া, তাদেরকে উদ্ধার করার ক্ষেত্রে দিয়াবাড়িতে সেই স্কুলে গিয়ে তাদেরকে উদ্ধারের কাজে অংশ নেওয়া এবং হাসপাতালে চিকিৎসাধীনদের পাশে সর্বতভাবে থাকার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন। আমরা চাইব যে এই ধরনের দুর্ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সেটাকে যতটা সীমিত করা যায় সে ব্যাপারে কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ভবিষ্যতে থাকবে এবং আমরা কিভাবে এটাকে প্রতিহত বা এটাকে কমাতে পারি সে ব্যাপারে। এমনি আপনি নিজেও একজন চিকিৎসক, আপনার কোনো পরামর্শ আছে বিশেষ করে যারা আহত হলেন তাদের জন্য, বা প্রথম যেটি পরামর্শ সরকারের দিক থেকে বা হসপিটালগুলো বা স্বাস্থ্য বিভাগের জন্য, আপনার যে কারোর জন্য যদি কোনো এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রথমে যেটা হয় তাদের ফ্লুইড রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। পুড়ে গেলে বা শরীরের ভেতর থেকে যে তরলটি বেরিয়ে যায় সেটাকে প্রথমে তার ঘাটতিটা পূরণ করতে হয় এবং পুড়ে যাওয়ার ফলে হয় কি একটা মানুষ তার সবচেয়েতে সংক্রমণ ঝুঁকিতে থাকেন আর কি, ইনফেকশনের খুবই ঝুঁকি থাকে। তো ফলে তাদেরকে অনেকেই হয়তো যারা আত্মীয় স্বজনরা যারা দেখা করতে যাবেন তাদেরকে বলতে হবে যে না, এই মুহূর্তে তাদের কাছে একদমই যাওয়া ঠিক হবে না, কারণ একটা নবজাতক শিশু যতটা তার প্রতিরোধ ক্ষমতা থাকে পুড়ে যাওয়া একটা মানুষের প্রতিরোধ ক্ষমতা তার চেয়ে তো অনেক কম। ফলে চিকিৎসকরা সর্বত্র চেষ্টা করছে, আমি জানি আমার বার্ন ইনস্টিটিউশনে আমার যারা সহকর্মী ইতিপূর্বে যারা ছিলেন, আমার ছাত্ররাও আছেন ওখানে, তাদের কাছে আমি জেনেছি যে তারা সর্বত্র চেষ্টা করছে, সমস্ত টিম তারা সেখানে মোবিলাইজ করেছে। এই ক্ষেত্রে রক্তের প্রয়োজন একটা আছে, সেটা হয়তো এই মুহূর্তে যতটা তারপরে হয়তো 2-1 দিন পরের প্রয়োজন, বা এই মুহূর্তে সিরাম বা ফ্লুইড যেটা লাগবে সেটার জন্য উচিত হবে, যেটা যেমন আমাদের দলের পক্ষ থেকে তরুণদের নির্দেশনা দেওয়া হয়েছে যে রক্তদানের জন্য। ফলে সমাজের প্রত্যেক স্তরের যারা সক্ষম যারা ব্যক্তি আছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা স্বেচ্ছায় রক্তদানটা করতে পারেন আর কি। আর এমনিতে অন্যদের যারা স্বাস্থ্য সহায়তা যে সমস্ত সহায়তার প্রয়োজন হবে, ওষুধপত্র বা অন্য কোনো কিছু, সেটার ক্ষেত্রেও হাসপাতাল কর্তৃপক্ষ বা ইনস্টিটিউট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে পারেন। প্রয়োজনে তারা জরুরি ভিত্তিতে তাদের যে নিজেদের স্টকে হয়তো তাদের যথেষ্ট সেই রকম চিকিৎসা সামগ্রী নাও থাকতে পারে, সেটা খুব তাড়াতাড়ি দ্রুত সেটাকে মোবিলাইজ করে তার ঘাটতিটা পূরণ করে আগামী কয়েকদিন যেন চিকিৎসার ক্ষেত্রে যখন এরকম কোনো সংকট তৈরি না হয় সেটা দেখায়। থ্যাংক ইউ মিস্টার গোলাম সরোয়ার মিলন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক জনাব জিল্লুর রহমান সাহেব আপনাকে এবং আমার সহ আলোচক ডক্টর মওদুদ হোসেন আলমগীর ভাই। আজকে অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতে হয় যে আমাদের জাতির ভবিষ্যৎ যারা শিশু, একটি যে বিমান দুর্ঘটনা হয়ে গেল তার মাধ্যমে প্রায় এখন পর্যন্ত জানা মতে 20 জনের নিহত হয়েছেন, প্রায় শতাধিক আজকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাই আমি আপনাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা, শ্রদ্ধা। পাশাপাশি আমার পরামর্শ হচ্ছে যে এই যে দুর্ঘটনা তো দুর্ঘটনা, এর পিছনে কোনো কারণ আছে কিনা এটা একটু খুঁজে দেখা দরকার, যে অন্য কিছু নাশকতামূলক কিছু ছিল কিনা, নাম্বার 1। নাম্বার 2, যেটা হয়েছে এটা তো আর ফেরত আসবে না, এদেরকে সুচিকিৎসা, যেটা ডক্টর মধু সাহেব বলেছেন, পাশাপাশি ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। এই কারণ এখানে অনেক ভবিষ্যৎ, একটা পরিবারের অনেক সন্তানের উপর স্বপ্ন ছিল, আজকে তারা হারিয়ে গেছে। সুতরাং আমরা অনুরোধ করতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে, যাতে করে এই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এই সমস্ত পরিবারবর্গকে যাতে আমরা সবাই একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, কারণ আমরা একটা মানবিক সমাজ গঠন করতে চাই, এগিয়ে আসি যার যার মতো করে এবং
একটা প্ল্যান করা দরকার এবং সরকার যাতে এদিকে আশু পদক্ষেপ গ্রহণ করে এবং এদিকে মানে নির্দিষ্ট একটি তারা এদিকে চোখ রাখে, এটি আমার অনুরোধ। দর্শক, আমি খুব সচেতনভাবে আসলে সংখ্যাটা বলিনি, কারণ সময় যত গড়াতে থাকবে হতাহতের সংখ্যা আসলে অন্তত বেশ কিছুটা সময় বাড়তে থাকবে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। বাট এই সংখ্যাটা আসলে স্থির করে এখনই আমরা বলতে পারছি না। আমি একটু রাজনৈতিক প্রসঙ্গে যেতে চাই। প্রফেসর ডক্টর মওদুদ হোসাইন, কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ গতকালকে বলেছেন যে আগামী 10 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করলে তিনি আশা করছেন যে একটা ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। সো আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই, আপনার কাছ থেকে প্রথমে যে কী ধরনের কনসেনসাস, বা এটা কি শুধু একটা কথার কথা, যেমনটা বাংলাদেশে সবসময় আমরা সংস্কার শব্দটা ব্যবহার করি বটি, বা এই সরকারও ব্যবহার করছে, কিন্তু সংস্কারের কিছু যেমন দেখছি না। আপনি কি দেখছেন কোনো ঐকমত্য, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব? ঐকমত্যটা হওয়াটা জরুরি। ঐকমত্যের ক্ষেত্রে আমাদের কোনো বিকল্প নেই, কারণ আপনিও জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি বিষয় ঐকমত্য হওয়া জরুরি, এবং তাহলে তো এত রাজনৈতিক দল থাকবে কেন যদি আপনি সব বিষয়ে ঐকমত্য হয়ে যায়? ঐকমত্য বলতে আমি কথাটা বোঝাতে চেয়েছি এরকম যে আমরা যে গত 17টি বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটুকু করেছি, সেই আন্দোলনের মূল স্পিরিটটাকে ধারণ করবার ঐক্যটার কথা বলছি। তারপর রাজনৈতিক বিভাজন, রাজনৈতিক মতাদর্শগত যে পার্থক্য, সেটা সবার সাথে থাকবে। কারণ এটা যেহেতু অনেক দলই বলছে যে এটি তাদের পূর্ব শর্ত হিসেবে অনেকে জুড়ে দেওয়ার চেষ্টা করছেন, যে এখানে এর বিকল্প তারা মানবার জন্য হয়তো প্রস্তুত নন। বিএনপি সবসময় আপনারা জানেন যে একটা অ্যাকোমোডেটিভ একটা দল। আমরা কিন্তু এই সংস্কার প্রস্তাবনা যখন জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পরে যেটি আলোচনা এসেছে, তার 2 বছর আগে থেকে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা সংস্কারে যে কথাগুলো বলা হয়েছে, মূলত আলোচনাটা সেই প্রসঙ্গের জায়গাতে আছে। আমরা যদি এই বেসিক জায়গাগুলোতে যদি ঠিক রেখে ঐকমত্যের কথা বলি, তাহলে কিন্তু সমস্যাটি হয় না। কিন্তু আমরা যদি কিছু প্রাসঙ্গিকতাকে যদি ব্যক্তিগত প্রত্যাশার কাছে নিয়ে যায়, বা দলীয় প্রত্যাশাটাকে যদি ঐক্যের সাথে জুড়ে দিই, সেখানে কিন্তু ঐক্য একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ তৈরি করে আর কি। কিন্তু আমাদের যদি মোটা দাগে এরকম থাকে যে আমরা স্বৈরতন্ত্রের পুনরাবির্ভাব চাই না, তাদের পুনর্জাগরণ চাই না, দেশের মানুষের কথা বলার স্বাধীনতার সুযোগ চাই, আমরা যদি বলি যে কর্মসংস্থান করে তারুণ্যকে তাদের পেশায় তাদের দক্ষতাকে মূল্যায়ন করবার কথা বলি, একটা সুসংহত একটা শিক্ষা ব্যবস্থার কথা বলি, জনগণের স্বাস্থ্য চাহিদার কথা যদি বলি, নারীর ক্ষমতায়নের কথা বলি, নারীর স্বাধীনতার কথা যদি বলি, সার্বিকভাবে আমাদের দেশের পরিবেশগত যে আমরা ঠিক যথাযথ ব্যবহার যেটাকে করতে পারিনি, সেই জায়গাগুলোতে ঐকমতের কোনো রকম সমস্যা নেই। আমরা মনে করি যে এই জায়গাগুলোতে ঐকমতের জায়গায় এনে আমরা একটা রাজনৈতিক সংস্কৃতিটাকে এমন জায়গায় নিই যেন ভিন্ন মতকে আমি সহ্য করব, কিন্তু গণতান্ত্রিক অধিকারকে আমি সমুন্নত রেখে জনগণের প্রত্যাশাকে আমি সবচাইতে বেশি সম্মানিত করতে চাইব। অর্থাৎ যেটার সবচাইতে বড় পদ্ধতি হচ্ছে একটা নির্বাচন, এবং সেই নির্বাচনকে জটিল করা, প্রশ্নবিদ্ধ করার কাজের ভেতরে আমি যাব না। কারণ গত 17টি বছর ধরে তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনেরই প্রত্যাশা করেছি। তো সেই নির্বাচনটা যখন আমাদের সামনে এসে গেছে, আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি, সেই জায়গায় অন্যান্য যুক্তিগুলোকে সামনে এনে এই নির্বাচনকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টার মধ্যে আমরা আছি, যে বলছি এটা না হলে নির্বাচন করা যাবে না বা করতে দেওয়া যাবে হবে না, এই ধরনের ব্যাপারটা কিন্তু ঐক্যমতের পথে সবচেয়ে বড় বাধা। এই বাধাটাকে আমাদের দূর করতে হবে। একটা মিনিমাম কমন কনসেনসাস তো হতেই পারে, যে আমরা মূলত যে কয়টা কথার কথা বললাম, যে মৌলিক যে জায়গাগুলোতে আমাদের ঐক্যমতের জায়গা আছে, সেটাতে যদি আমরা ঠিক থাকতে চাই, আমরা যদি কোনো গোষ্ঠী স্বার্থ বা দলীয় স্বার্থকে যদি এখানে সামনে না আনি, তাহলে ঐক্যমত্যটা হতে পারে। আর যদি গোষ্ঠী স্বার্থ বা দলের ছোট একটা চাওয়াকে বা আমার অ্যাম্বিশনকে সেখানে যদি আমি ইনকর্পোরেটেড করে যদি আমি কোনো একটা সেই ঐক্যের কথা বলি বা সনদের কথা বলি বা ঐক্যমতের কথা বলি, তাহলে কিন্তু ঐক্যমতটাকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই, সেটা কিন্তু আমি নিজে জানিয়ে দিলাম। তো সেই জায়গাতে সতর্ক থাকার দরকার আছে। সবারই উচিত, দেশের মানুষেরও এটা বোঝা দরকার যে তাদের চাওয়াটা কিন্তু অত বড় নয়, তারা কিন্তু সত্যিকার একটা নিজেদের বাংলাদেশ চান। যেমন ধরেন জামায়াত ইসলামী, এনসিপি, তারা এখন পিআর নিয়ে কথা বলছে, এবং পিআরের বিষয়ে ঐকমত্য না হলে নির্বাচনই হবে না, বা পিআর বাস্তবায়ন না হলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। এমনকি আপনি জানেন যে সম্প্রতি জামাত যে ঢাকায় মহাসমাবেশ করলো সোহরাওয়ার্দী উদ্যানে, এবং গত স্বাধীনতার পরে আসলে তারা সোহরাওয়ার্দী উদ্যানে কখনই সমাবেশ করতে পারেনি। তো প্রফেসর ইউনূসের সরকারের সময় তারা প্রথমবারের মতো সেটা করতে পারলো, সেটাও একটা দেখবার বিষয়। কিন্তু সেখানেও তারা এটা বলছেন, এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিএনপিকে আমন্ত্রণ জানায়নি, কেননা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি পিআরের পক্ষে নয়, সেই কারণে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। তো আপনি
এই ব্যাপারটাকে একটু এইভাবে দেখেন, একটু আমরা দেখি না কেন? আমার গত 17টি বছর পিয়ার নামে কোনো শব্দের সাথে কি আমরা পরিচিত ছিলাম? আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরতন্ত্র বিরোধী যে আন্দোলন ছিল সেখানে পিয়ার নামে কোনো শব্দ ছিল? তাহলে যেটি আলোচনায় নেই, জনপ্রত্যাশার সাথে যার কোনো সম্পৃক্তি নেই, এমনকি জুলাই অভ্যুত্থানের ভেতরেও কখনো কিন্তু কেউ পিয়ার শব্দটি নিয়ে কোনো কথা বলেনি যে এই আলোকে বা এই চেতনায় পিয়ার, এই চেতনার ভেতর দিয়ে আমরা অভ্যুত্থানের দিকে যাচ্ছি। সেখানে হঠাৎ করে পিয়ার শব্দটি কেন এলো? এবং আপনি নিজেও জানেন যে পিয়ার পদ্ধতি কিন্তু যারা বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে, যারা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে আছেন, সেই দেশ যেগুলো যারা এটাকে চর্চা করে, ভারত বলি, আমি গ্রেট ব্রিটেন বলি কিংবা আমেরিকা বলি, তারা তো কেউ এই পিয়ার পদ্ধতি দিয়ে কিন্তু দেশ পরিচালনা করে না। এবং পিয়ার পদ্ধতিতে যারা 2-1টি দেশ যাদের ভিতরে আমরা দেখেছি, সেখানে একটা অস্থিতিশীল সরকার, যে সরকারটা 3-4 মাস পর্যন্ত টিকতে পারে না। অর্থাৎ এটা তো খুবই অস্বাভাবিক, আপনি নিজেও চিন্তা করে দেখবেন। সেটা হলো যে একটা সরকার গঠন করবার জন্য 51% ভোট না পেলে একটা দল তার সংখ্যাগরিষ্ঠতাই পাবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেন, পৃথিবীর কোনো রাজনৈতিক ইতিহাসে যে দেশে বহুগুলো দল আছে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আছে, তাতে একটা দল অর্ধেকটার বেশি ভোট পেয়ে যাবে এবং তারা সেই শক্তি নিয়ে সরকার গঠন করবে, এটা কিন্তু খুব প্রত্যাশিত জিনিস না। আমাদের দেশের যদি আমরা নির্বাচনের ফলাফলে যদি বিশ্লেষণে যাই, তাহলে কখনো কোনো দলই সর্বোচ্চ জনপ্রিয়তার অবস্থাতেও কিন্তু এরকম কোনো ফলাফল তাদের পক্ষে ছিল না। তো ফলে পিয়ার পদ্ধতিটা আমার মনে, এবং আমার যেটা আরেকটা প্রশ্ন রাখতে চাই, এই দেশের 18-20 কোটি মানুষের ভেতরে 0.1% মানুষও কিন্তু পিয়ার বোঝে না। যারা পিয়ার বলছেন তারাও হয়তো বোঝেন না, তারাও পিয়ার কথাটি পিয়ার হিসেবে বলছেন। এটার কিন্তু বাস্তবের যে কিভাবে কোন প্রক্রিয়া বাস্তবায়িত হবে সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা এটাও বলছেন যে পিয়ার হবে। তো সেখানে আমরা তো জানি যে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থাপনায় আমরা দেখি যে একজন সংসদ সদস্য যখন সংসদে দাঁড়ান, তিনি মিলন ভাইরাও নিজেরাও করেছেন যে প্রথমে তিনি তার এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান। তো পিয়ার পদ্ধতি তো এলাকা বলে কিছু নেই, একটা দলের শুধুমাত্র প্রতীককে আমি নির্বাচন করব। তো সেখানে ওনারা কিন্তু এটা ভাবছেন না কেন যে পতিত স্বৈরাচারের কথা তারা বলছেন? তারা যদি এই নিবন্ধিত কোনো একটা দলকে যদি বলে যে ঠিক আছে, আমার যখন প্রতীক নেই তখন আমার সমর্থনটা তোমাকে আমি দেবো, কিন্তু তুমি আমার দলের শিখণ্ডী হয়ে থেকো, তাহলে ওই ভোটগুলো যদি তাদের সেই দলীয় প্রতীকে যায়, তাহলে স্বৈরাচারকে নির্বাচনে কোথায় দেবেন? তাদের তো আপনি অ্যাকোমোডেট করার জন্য পিয়ারের পদ্ধতিটা আনছেন। তাহলে পিয়ার নিয়ে ব্যাপক আলোচনা আমরা কেন করি না? কারণ এটা আমরা জানি যে এটা একটা অর্থহীন আলোচনা, অযৌক্তিক আলোচনা, সময়ক্ষেপণ, কালক্ষেপণ এবং নির্বাচন ব্যবস্থাটাকে শুধুমাত্র প্রশ্নবিদ্ধ করা ছাড়া এর কোনো উদ্দেশ্য নেই। আরেকটা জিনিস হচ্ছে পিয়ারের, যদি আপনি আরেকটা ব্যাপার অনেকে আনেন কিনা জানি না, আমাদের দেশে কিন্তু ভোটের আধিক্য এবং কনসেন্ট্রেশন কিন্তু শহরকেন্দ্রিক। আপনি নিজেও জানেন যে মফস্বল শহরের জেলাগুলোর অনেকগুলো আসন কিন্তু কমিয়ে দিয়ে কিন্তু আমরা এই সমস্ত যেগুলো মহানগর যেগুলো, সেগুলো কিন্তু আসন সংখ্যা বাড়িয়েছি। তো ফলে যখন একটা দল জানবে যে আমার শুধুমাত্র বেশি ভোট পেলে আমি সংখ্যানুপাতে আমি এগিয়ে থাকবো, তাহলে দেখবেন গ্রামে কোনো নির্বাচন প্রচারণা কেউ চালাবে না, শহরে যারা নির্বাচন প্রচারণা কেন্দ্রীভূত করবেন। ফলে জনমানুষের যে প্রত্যাশা সেটি এখানে পূরণ হওয়ার কিছু নেই। আরেকটা বিষয় হলো যে আপনি যেহেতু প্রার্থী জানবেন না, শুধুমাত্র দল তার আসনটি পাবে এবং পরবর্তী পর্যায়ে দল তার মনোনয়ন প্রার্থী জানবে, ওই যে প্রার্থীর একটা লিস্ট থাকবে হয়তো দেবেন ঠিকই, কিন্তু সেই লিস্টে তো তার 300 জনের নাম দেবেন, 300 জনের নাম দেবেন। তো আমি যদি আপনাকে আরেকটু প্রশ্ন করি, বাংলাদেশের কয়টা দল আছে যারা 300 আসনে 300 জনের নাম দিতে পারেন? এবং 300 জনের নাম যদি আপনি দেন, সেই নামে পরিবর্তন করতে পারবেন না, এবং সেটা তো অর্ডার অনুযায়ী দিতে হবে। অর্থাৎ আপনি যদি 10টা পান, তাহলে প্রথম 10টাকে আপনি দিতে পারবেন। আপনার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য যদি 30 নম্বরে হয়, তাকে কিন্তু ওখানে আনতে পারবেন না। তো ফলে এই ধরনের অবাস্তব চিন্তা, এবং 30 নম্বর বা 50 নম্বরে যে থাকবেন তার আবার দলের নেতৃত্বের প্রতি তার মানে শুরুতেই প্রতিক্রিয়াটা নেগেটিভ হয়ে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে তখন যেহেতু কোনো একটা দলের পক্ষে নিরঙ্কুশ কেন, শুধুমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠতাও পাওয়া অসম্ভব, ফলে আমরা জেনে শুনে কিন্তু একটা কোয়ালিশন সরকারের দিকে আগামী সরকারকে নিচ্ছি। আর একটা কোয়ালিশন সরকারের সাথে সেই চাওয়া পাওয়ার হিসাবে যদি কেউ বলে যে ছোট দল, যে আমাকে এতগুলো মন্ত্রিত্ব না দিলে আমি সরকারে যাব না, তাহলে যে সরকারটা তৈরি হবে তার আমাদের দরকার হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্র গঠনের প্রয়োজন। আমাদের দেশটা এখন একটা ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে আছে। এই রাষ্ট্র গঠন করার জন্য এখন দরকার হচ্ছে একটা স্থায়ী সরকার, জনগণের প্রত্যাশিত একটা সরকার। সেখানে যদি এরকম প্রতি মুহূর্তে একটা অনিশ্চিত সরকার থাকে যে আমি যে কোনো মুহূর্তে আস্থা ভোটে হেরে যাব, সেই ব্যবস্থাপনাতে যে পিয়ার পদ্ধতির যারা কথা ভাবছে, তারা আমার মনে হয় দেশের জন্য কোনো মঙ্গল চিন্তা করে তারা এটা করছে। এটা গোলাপ স্যার, আপনি জাতীয় ঐকমত্য এবং পিয়ারের প্রসঙ্গটা টানলাম কারণ এটা এখন ইস্যু, কালকে হয়তো আরেকটা নতুন ইস্যু সামনে আসতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার বক্তব্যের প্রশ্নে যাওয়ার আগে আমি দুটি কথা